বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি ভার্সিটি মেডিকেল ও ডেন্টাল এডমিশন ভর্তি পরীক্ষা, ভ্যাকান্সি রিক্রুটমেন্ট এক্সাম, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, আইবিএ বিবিএ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক, বাংলাদেশ সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশ বিষয়গুলি থেকে আলোচনা করব এবং এই বিভিন্ন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার এক্সামিনিস, সুপ্রিয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অবতীর্ণ পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার পর থেকে এই যাবত বাংলাদেশ সংবিধান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এটি পার্ট 1 থাকবে। পরবর্তী আরও একটি ভিডিওতে আমি আরও বিস্তারিত বাকি অংশ আলোচনা করব, কারণ এটা বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক আর কি বাংলা সাধারণ জ্ঞানের মধ্যে। তাই আমি পার্ট করে 2টা পার্টে আর কি এটা আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং খুব সহজে আপনাদের বাংলাদেশ সংবিধানের যে প্রশ্নগুলো এসে থাকে এই ভিডিওটি দেখলেই আপনাদের সংবিধানের প্রিপারেশন হয়ে যাবে আর কি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার এক্সামিনিস, সুপ্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এখন আমি আলোচনা করব সংবিধান ও বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে কোশ্চেনটি আমাদের আলোচনা করতে হয়, যেটা অনেকবার পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কখন? আপনারা অনেকে জানেন, যারা জানেন তারা উত্তর দেবেন, আর যারা জানেন না তারাও জেনে নেবেন। সেটা হচ্ছে যে 1972 সালের 4 নভেম্বর এটি গণপরিষদে গৃহীত হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটি পরীক্ষায় বারবার এসেছিল সেটি হচ্ছে যে সংবিধান কার্যকর হয় কবে? মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যে এটা কবে থেকে কার্যকর হয় আর কি। এটা হচ্ছে 1972 সালের 16ই ডিসেম্বর। আপনারা জানেন যে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এর জাস্ট যেদিন 1 বছর পূর্ণ হয় সেদিন থেকেই আবার বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইতিহাসে একটা উল্লেখযোগ্য একটা ঘটনা আর কি। খুব অতি দ্রুত বাংলাদেশের সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল এবং এটি কার্যকর করা হয়েছিল আর কি। এটা গৌরবের বিষয় আর কি। এবং এই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। নেক্সট, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? এটি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় সাধারণত এসে থাকে এবং আসার মতো একটি প্রশ্ন। সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। তিনি সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন আর কি। সংবিধান প্রণয়নের যে একটা কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এরপরে যে প্রশ্নটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে সংবিধানে অনুচ্ছেদ আছে কতটি? এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। নেক্সট, আমাদের জানতে হবে যে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বয়স হতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে এখানকার যদি কেউ সংসদ সদস্য হতে চায় বা এমপি হতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তার বয়স, ন্যূনতম বয়স কত হবে, মানে কমপক্ষে কত বছর বয়স তার হতে হবে আর কি। সেটা হচ্ছে 25 বছর। 25 বছরের নিচে কেউ সংসদ সদস্য প্রার্থী হতে পারবে না বা সংসদ সদস্য হতে পারবে না আর কি। আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন। নেক্সট, এরপরে যেটি জানতে হবে সেটা হলো গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয় সংবিধানে দেওয়া হয়। এটা কত নং অনুচ্ছেদে দেওয়া হচ্ছে? অর্থাৎ গণতন্ত্রের অধিকার আর হচ্ছে মৌলিক মানবাধিকারের অধিকার, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? এটা হচ্ছে 11 নং অনুচ্ছেদে বলা আছে।
এটা মনে রাখবেন কি হবে যে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় আর মৌলিক মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এক আর এক পাশে রাখলে কিন্তু 11 হয়। এটি আপনারা সহজে বুঝতে মানে এটা মনে রাখার জন্য একটু সুবিধা হবে আর কি, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার। এটি 11 নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে। নেক্সট যেটি জানতে হবে সেটা সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয়, সেটা হচ্ছে 52 নং অনুচ্ছেদ আর কি। এটা হচ্ছে 52 নং অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যায়। এরপর সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় পদ্ধতির সরকার পরিবর্তিত হয়, এটা হচ্ছে যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে কি হয়, সংসদীয় পদ্ধতির সরকার পরিবর্তন করা হয় আর কি। তাহলে আপনারা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। এরপর সংবিধান থেকে আমাদের আর যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? জীবন আর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, এটা হচ্ছে 32 নং অনুচ্ছেদে, জীবন আর ব্যক্তি স্বাধীনতা। এরপর হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে কতটি বা কতবার সংশোধন করা হয়েছে, কতটি সংশোধনী আনা হয়েছে আর কি। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশ সংবিধানের সংশোধন আনা হয়েছে 16টি। নেক্সট, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে বা কি বা কোন প্রতিষ্ঠান? এই প্রশ্নটিও পরীক্ষা বারবার এসে থাকে। এটা হচ্ছে যে সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, আর এর ব্যাখ্যাকারক এই ব্যাখ্যা করবেন সুপ্রিম কোর্ট আর কি। ব্যাখ্যা বিশ্লেষণ পেতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে। এরপরে আমরা বাংলাদেশের সংবিধান থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো জানবো, প্রশ্ন উত্তরগুলো জানবো, সেটা হচ্ছে যে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল গঠনের উল্লেখ করা আছে। এখানে যে সংবিধানে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা আছে, এটি কত নং অনুচ্ছেদে আছে? 117 1 নং অনুচ্ছেদে, 117 1 অনুচ্ছেদে আছে আর কি। 117 নং অনুচ্ছেদের 1 নম্বর অংশে আছে আর কি। এটা আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে ব্র্যাকেটে 1 থাকবে আর কি, 117 ব্র্যাকেটে 1 আর কি, এভাবে থাকবে। এইভাবে 1 2 3 অনুচ্ছেদ, বিভিন্ন অনুচ্ছেদে এভাবে আবার কি থাকে, আবার আলাদা করে ডিভিশন থাকে, ভাগ থাকে। আশা করি এটি বুঝতে পেরেছেন। নেক্সট, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের উল্লেখ আছে। অর্থাৎ যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়। সবচেয়ে সহজ করে যদি বলি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয় বা পৃথক করা হয়, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সহজে এটা মনে রাখা যায় যে আমরা জানি নির্বাহী বিভাগ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং বিচার বিভাগ আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে, এই দুটা বিভাগ একসঙ্গে ছিল। পরে দেখা যাচ্ছে যে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার স্বার্থে এই দুটা বিভাগ আলাদা থাকলে সুবিধা হয় আর কি, ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা এটা আরও ভালো হয় আর কি। এমনিতেই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে আগে থেকেই, এখন এটাকে আরও ভালোভাবে কার্যকর করতে গেলে দেখা যাচ্ছে যে এই দুইটা বিভাগ আলাদা থাকা উচিত। না হলে অনেক সময় নির্বাহী বিভাগ কী করতে পারে, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে। তাই এটি পৃথক করা হয়। এবং এটা কত নং অনুচ্ছেদ আছে? এটা 22 নং অনুচ্ছেদ, অর্থাৎ 2 2, মানে দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায় আর কি। দুইটা একসঙ্গে ছিল, এটা আলাদা হয়ে যায়, 2 2 হয়ে যায়। তাহলে আমরা 2 2 দিয়ে যদি আমরা নির্বাহী অঙ্গ একটা, বিচার বিভাগ একটা, 2 2, মানে এটা এইভাবে করে আমরা মনে রাখতে পারি। এটা 22 নং অনুচ্ছেদ আর কি, 2 ভাগে ভাগ হয়ে যায়, 2 2 আছে। এরপর হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ আছে, এটা কত নং অনুচ্ছেদে? বাংলাদেশ মানে সংবিধানকে যে সংশোধনী করার প্রয়োজন আছে, এটা হচ্ছে আমরা জানি সংবিধান হচ্ছে দেশের একটা গুরুত্বপূর্ণ দলিল। মানুষ হচ্ছে এখানে প্রধান, মানুষের জন্য সংবিধান বা আইন। কিন্তু
সংবিধানের মানুষের ঊর্ধ্বে কিন্তু সংবিধান না, ঠিক আছে। সংবিধান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক আমাদের দেশের একটা বিধান, ঠিক আছে, কিন্তু আমাদের ব্যক্তি হলো সবার আগে অগ্রাধিকার দিতে হবে ব্যক্তিকে, তারপরে তারপরে অগ্রাধিকার দিতে হবে। প্রথম অগ্রাধিকার পাবে জনগণ বা ব্যক্তি পাবে আর কি, তারপরে সংবিধান পাবে। কারণ আইন তৈরি করা হয় কার জন্য? মানুষের জন্য। এখন মানুষের সুবিধার্থে আবার কি আইনকে সংশোধন করতে হয়, এজন্য সংশোধনের একটা বিষয় থাকতে হয়, এবং এটি আছে আমাদের বাংলাদেশ সংবিধানে আছে। এটি হচ্ছে 142 নং অনুচ্ছেদে আছে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে কত নং অনুচ্ছেদে? জরুরি বিধিমালা, এটি জরুরি বিধিমালা এটি সংবিধানের 141 ক অনুচ্ছেদে আছে। 141 ক অনুচ্ছেদে এটি উল্লেখ করা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছে কত নং অনুচ্ছেদ অনুযায়ী? অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে, যে কমিশন বাংলাদেশের বিভিন্ন নির্বাচনগুলো করে থাকে, সুষ্ঠুভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে থাকে, এটি কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। হ্যাঁ, এটি সংবিধানের 158 নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছে সংবিধানের 158 নং অনুচ্ছেদ অনুযায়ী আর কি। এটা 158 নং অনুচ্ছেদে, সংবিধানের 158 নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সংবিধান থেকে জানবো সেটা হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। তাহলে বাংলাদেশে যত নাগরিক আছে সবাই আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এখানে কাউকে অগ্রাধিকার দেওয়া হবে, কাউকে কম অগ্রাধিকার দেওয়া, এরকম কোনো সুযোগ নেই। সংবিধান কি করবে? সংবিধানের কাজটা কি? সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমানভাবে দেখতে হবে এবং সবাই কি হবে? আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে আর কি। এটা বলা আছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। এটা সংবিধানের 27 নং অনুচ্ছেদে বলা আছে। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা মনে থাকবে। নেক্সট, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বর্ণিত আছে সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে এটা? তাহলে রাষ্ট্রের সর্বস্তরে নারী এবং পুরুষ, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে কি? নারী এবং পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে সংবিধানের 28(2) নং অনুচ্ছেদে। 28(2) নং অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে। আশা করি এটিও বুঝতে পেরেছেন এবং পরীক্ষায় এগুলো বারবার এসে থাকে আর কি, অসংখ্যবার এসেছে, বিশেষ করে 27 নং অনুচ্ছেদ আর 28(2) এটা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে আসে, পরীক্ষায় বারবার এসে থাকে, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে, এটা কত নং অনুচ্ছেদে আছে? আপনারা জানেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের 8 নং অনুচ্ছেদে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, এবং মূলনীতিগুলো কী কী সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে, পরে সেটি আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে এখন আমরা যেটা জানলাম সেটা হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের 8 নং অনুচ্ছেদে। এরপরে যেটি জানবো সেটা হচ্ছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বলা আছে সংবিধানে কত নং অনুচ্ছেদে এটা আছে, যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষার যে বাংলা হবে, অর্থাৎ বাংলাদেশের এদেশের ভাষা যে হবে বাংলা, এটাও কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে এবং এটা সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে? এটা 3 নং অনুচ্ছেদে আছে। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলা আছে, এটা সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে? এটা দেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, অন্য ধর্মের লোক সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার পাবে, কিন্তু রাষ্ট্রধর্ম থাকবে ইসলাম আর কি। এটি সংবিধানে 2 ক নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়, এটা সংবিধানে, এটাও একটা সাংবিধানিক পোস্ট, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে এটা হয়ে থাকে, এই কমিশনটা গঠন করা হয়, আপনারা এটা জানেন। সেটা হচ্ছে যে এটা পরীক্ষায় এসে থাকে বিশেষ পরীক্ষা, বিশেষ করে এটা বিসিএস পরীক্ষার জন্য একটা উল্লেখযোগ্য প্রশ্ন। এটা কিন্তু মানে একদম খাস করে বিসিএস এর জন্য একটা প্রশ্ন, বা সরকারি চাকরির জন্য। সরকারি চাকরির মধ্যে যে প্রশ্নগুলো পরীক্ষাগুলো এই প্রশ্নটা এসে থাকে, তার মধ্যে বিসিএস এর সবচেয়ে বেশি এসে থাকে আর কি। তাহলে যেহেতু এটা বিসিএস সম্পর্কিত, বাংলাদেশের সরকারি বা যে কোনো সরকারি পরীক্ষাগুলোতেও সাধারণত এটা এসে থাকে আর কি, বেশিরভাগ এসে থাকে বিসিএস পরীক্ষায়। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী হয় আর কি।
এরপরে যেটি জানবো সেটা হলো বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন। আশা করি যে আপনারা এটা জানেন যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের বিষয়গুলি, সেখানে বাংলাদেশের প্রথম নামে শিরোনামে একটা যে আমি সাধারণ জ্ঞানের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে উল্লেখ করা আছে বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। এরপর যেটি আমরা জানলাম যে বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, এটা জানলাম। এরপরে যেটি জানবো সেটা হচ্ছে নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে। অর্থাৎ নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের যে বিধান প্রণয়ন করতে পারবে এর একটা ক্ষমতা দেওয়া আছে। হ্যাঁ, এটা উল্লেখ করা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে, কত অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে। এটা হচ্ছে 124 নং অনুচ্ছেদটা উল্লেখ আছে। কি সেটা? যে নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে। এটা হচ্ছে সংবিধানের 124 নং অনুচ্ছেদ। এরপর ভোটার তালিকার বিধান বর্ণিত আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? ভোটার তালিকা, যে ভোটার নির্বাচন করতে গেলে অবশ্যই কি ভোটার তালিকা লাগবে আর কি। ভোটার তালিকা ছাড়া তো কেউ ভোট দিতে পারবে না। সেই ভোটার তালিকার বিধান বর্ণিত আছে সংবিধানের 121 নং অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন এবং খুব ভালো লাগছে। এরপরে সুপ্রিম কোর্টের ডিভিশন কতটি? এটাও পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে 2টি। সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে 2টি, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি ভিডিওটিও খুব ভালো লাগছে। এবং সবসময় শুধু বই পড়লে কিন্তু এই যুগে বা সব যুগেই বই পড়া সবসময় ভালো লাগে না। আমার ভিডিও হচ্ছে যে রিডিং ফর প্লেজার, প্লেজার মানে আনন্দের সাথে আর কি শেখা আর কি। মানে আপনারা যখন বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, বিসিএস পড়ালেখা বা বিভিন্ন চাকরি পরীক্ষা সবচেয়ে বেশি পড়ালেখা করতে, এটা এই পড়ালেখাটা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা জগৎ আর কি। অন্যান্য জীবনে যত পড়ালেখা আপনারা করে এসেছেন, সেখানকার পড়ালেখা তো করে শিখেছেন, এর থেকে এখানে এসে গুরুত্বপূর্ণ একটু আলাদা হবে। এটা যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্নের সোনার হরিণ যে চাকরিটা, এটা কিন্তু মানে পাওয়া অনেকটা কঠিন হয়ে যায় আর কি। এর প্রমাণ অনেকে আছে আর কি। অনেক ভালো বাংলাদেশে অনেক এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে বা অনেক মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা এটাকে গুরুত্ব দেন নাই, কিন্তু তারা এখন কিন্তু তারা ভুক্তভোগী হয়ে আছেন। এবং অনেকে এমনও প্রমাণ আছে যে যারা মোটামুটি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই মেধাবী, সবাই মেধাবী। তারপরও তুলনামূলক এমনও দেখা গেছে যে খুব বেশি মেধাবী হওয়ার কারণে অনেকে যে ভাব নিয়ে থাকেন, অনেকে যে গর্ব অহংকার একটা ভাব যাদের ছিল তারা কিন্তু চাকরি পাননি, বা চাকরি পেলেও তারা সেরকম গুরুত্বপূর্ণ চাকরি বা ভালো কোনো চাকরি, পছন্দের চাকরি কিন্তু তাদের ভাগ্যে জোটেনি। এজন্য অবশ্যই কী করতে হবে, এটা গুরুত্ব দিতে হবে। আর পড়ালেখা করতে গিয়ে সাজানো গোছানো পড়ালেখা করতে হবে এবং সবসময় বই পড়তে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে 2-1টা ভিডিও দেখলেন, তাহলে কি খারাপ কি? অবশ্যই ভালো লাগবে। মাঝে মাঝে ভিডিও দেখলেন, মাঝে মাঝে বই পড়লেন, মাঝে মাঝে নোট করলেন, মাঝে মাঝে লিখলেন, বাস এটা খুব একটা কাজ দেবে আর কি। ঠিক আছে। এরপরে আমরা যেটি জানবো যে বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় কত সালে? বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, অর্থাৎ বর্তমান বাংলাদেশে যে একটা সার্ভিস কমিশন আছে, এটার আগে 1937 সালে এটা তখন এটি গঠিত হয় এবং তখন তার এর নাম ছিল বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন। এটি গঠিত হয় 1937 সালে, সেই ব্রিটিশ আমলে আর কি, বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন। আশা করি এটি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে বর্তমানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন যেটা আর কি আছে, যেটা পিএসসি আমরা বলি বা বিপিএসসি বলি আর কি, এটা 1937 সালে প্রতিষ্ঠা করা হয় ব্রিটিশ আমলে আর কি। নেক্সট যেটি জানতে হবে সংবিধান রিলেটেড, যেটি জানতে হবে সেটা হলো যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়, এটা কত সালে আর কি। যেটা আমি বলেছিলাম যে সংবিধানে যে উল্লেখ করা আছে 22 নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যে আলাদা করা হয়, এটা কিন্তু উল্লেখ করা আছে মানে সংবিধানের 22 নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। এবং এটা কখন থেকে হয়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যে পৃথক করা হয়, এটা কখন পৃথক করা হয়, কত সালে করা হয়, কত তারিখে করা হয়? এটা হচ্ছে 1 নভেম্বর
2007 সালে এটা করা হয় আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন। রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ কে করেন? তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সাধারণত অ্যাটর্নি জেনারেল এটা করে থাকেন, এটা তার দায়িত্ব আর কি। নেক্সট আমরা যেটি জানবো সেটা হলো সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল কত সালে, কত তারিখে? সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল 11 এপ্রিল 1972 সালে। আশা করি এটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটি জানবো সেটা হলো সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? এটা আমরা অবশ্যই জানি যে সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। কমিটির তিনি প্রধান ছিলেন। এরপরে আমরা যেটি জানবো সেটা হলো সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্য ছিলেন কতজন? মোট কতজন সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল? এই সদস্য ছিল 34 জন আর কি। প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তাহলে সংবিধান প্রণয়নের যে কমিটি এটাতে মোট সদস্য ছিলেন কতজন? 34 জন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন কে? কে কে ছিলেন সেটি একটা প্রশ্ন, এটা পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, ইনি আহ্বায়ক ছিলেন। এরপরে ছিলেন সৈয়দ আলী আহসান এবং মাজহারুল ইসলাম, এনারা ছিলেন ভাষা বিশেষজ্ঞ। মানে সংবিধানের যে ভাষা থাকবে, ভাষাগত দিকগুলো কি লক্ষ্য রাখতে হয় সেজন্য এটা ছিল আর কি। তাহলে খসড়া, যখন সংবিধানের খসড়া পর্যালোচনা করা হয়, খসড়া তৈরি করার পর যখন পর্যালোচনা করা হয় তখন কমিটির সদস্য হিসেবে ছিলেন, সেক্ষেত্রে আহ্বায়ক হিসেবে ছিলেন ডক্টর আনিসুজ্জামান, আর ভাষা বিশেষজ্ঞ হিসেবে ছিলেন সৈয়দ আলী আহসান এবং মাজহারুল ইসলাম। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এরপর সংবিধান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে সেটা হলো সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল, এটা হচ্ছে 14,000 টাকা। তৎকালীন 14,000 টাকা খরচ হয়েছিল এই সংবিধান ছাপাতে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এটিও আমাদের জানতে হবে যে সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল 14,000 টাকা, এটাও আমরা মাথায় রাখবো, কারণ বিভিন্ন পরীক্ষা এসেছিল এবং আসতে পারে, আসার মতো একটা প্রশ্ন আর কি। নেক্সট আমরা জানবো সেটা হলো সংবিধান অলঙ্করণের দায়িত্বে কে ছিলেন? সংবিধান অলঙ্করণের দায়িত্বে ছিলেন একজন শিল্পী, তিনি হচ্ছেন শিল্পী হাশেম খান, তাকে অলঙ্করণের দায়িত্ব দেওয়া হয়েছিল। নেক্সট, সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয় কত তারিখে, কত সালে? সেটা হচ্ছে যে সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। এরপর সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন কে? এটি পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে যে সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন, ইনি সংবিধান প্রণয়ন কমিটির কি ছিলেন? প্রধান ছিলেন। সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় কত তারিখে, কত সালে? সংবিধান গণপরিষদে পাশ হয় এবং আইনে পরিণত হয়, এটা 4 নভেম্বর 1972 সাল। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন এবং খুব ভালো লেগেছে। মাই ডিয়ার এক্সামিনিজ, সুপ্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এরপর আমরা যেটি জানলাম সেটি হলো যে সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয়, এটা আমরা জানলাম, সেটা হচ্ছে 4 নভেম্বর 1972 সাল। এরপর যেটি জানবো সেটা হলো যে সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়, এটা কত তারিখে, কত সালে? সেটা হচ্ছে 4 নভেম্বর 1972 সাল। অর্থাৎ ওখানেই তো কি হয়, ওখানে পাশ হয় এবং আইনে পরিণত হয়। তাহলে সংবিধান গণপরিষদে পাশ হয় এবং আইনে পরিণত হয় 4 নভেম্বর 1972 সাল। এরই প্রশ্ন ভিন্নভাবে করলেই সেটা হচ্ছে জাতীয় সংসদে পরিণত হয়, সেটা হচ্ছে 4 নভেম্বর 1972 সাল। এরপরে আমরা সংবিধান সঙ্গে যেটি জানবো সেটি যে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, যে সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় কত তারিখে, কত সালে? এটা হচ্ছে 16 ডিসেম্বর 1972 সাল। আশা করি এটা বুঝতে পেরেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর হচ্ছে মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে কোথায়? এটা সংরক্ষণ করা আছে? মূল সংবিধানের যে কপি এটা কিন্তু সংরক্ষণ করা আছে, বর্তমানে সংরক্ষণ করা আছে, এটি আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এটা সংরক্ষণ করা আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে যেটি জানবো সেটা হলো সংবিধানের প্রথমেই রয়েছে কি, মানে সংবিধান যে তৈরি করা হলো এর প্রথমে কি আছে, কিভাবে কি দিয়ে শুরু করা হলো,
এটা হচ্ছে প্রস্তাবনা। মাই ডিয়ার এক্সামিনিস, সুপ্রিয় বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং খুব সহজে যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হলো সেগুলো বুঝতে পেরেছেন। এরপরে পরের ভিডিওতে সংবিধান থেকে আরও পরীক্ষায় যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি ইংলিশ লিটারেচারের বিভিন্ন সাহিত্য নিয়ে আমি ছন্দ দিয়ে বা মনে রাখার টেকনিক সহ আলোচনা করব, ভিডিও দেব। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি আব্দুর রহিম একাডেমি, এটা আরেকটা নাম ছিল, আগের নাম ছিল AR ডিজিটাল একাডেমি, নামটা পেরেছেন AR অর্থাৎ আব্দুর রহিম ডিজিটাল একাডেমি। যেহেতু এখানে ডিজিটালে এটা এক ধরনের একাডেমি এটা, এবং কিন্তু লেখাপড়া এখানে ভিডিও দেওয়া হয়। আর এটা তো আপনারা বুঝতেই পারছেন যে ডিজিটাল, অনলাইনে পড়ালেখা, এটা তো ডিজিটাল, এই জন্য নামটা এইভাবে ছিল, অসুবিধা। এখন আমার মূল নামে চলে আসছে যে আব্দুর রহিম একাডেমি। আপনারা অবশ্যই এই আব্দুর রহিম একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আপনারা ভালো ভালো কমেন্ট দেবেন, আপনাদের ভালো লাগাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।